নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বলে না যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এই নিউটনের একটা গতিসূত্র দেখেছিলাম, তৃতীয় গতিসূত্র যত সম্ভব। তো আজকে বাংলাদেশেও পরিস্থিতি সেই রকম, রাজনৈতিক পরিস্থিতি যেটা বলছি আর কি, সেটা সেই রকমই হয়েছে। এক সময় এই যে উপদেশটা যাদেরকে মাথায় করে নিয়ে গিয়ে উপদেশটা করেছিল আর কি, কয়েকজন সমন্বয়ক, সেই উপদেষ্টাদেরকে এখন পদত্যাগের জন্য বাংলাদেশে র্যালি বের করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল করা হচ্ছে, পথ অবরোধ করা হচ্ছে, তাদের ন্যাশনাল হাইওয়ে সেগুলো অবরোধ করা হচ্ছে। কি বলা হচ্ছে যে এই উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে বা বরখাস্ত করতে হবে, না হলে পারে এই যে তারা যে অবরোধ শুরু করেছে সেটা কিন্তু বন্ধ হবে না, এরকম। তাহলে দেখুন আজকে কেন বলছি যে প্রত্যেক ক্রিয়া সমান, বিপরীতমুখী প্রতিক্রিয়া কেন রয়েছে বলছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো তখন কিন্তু এইরকম ভাবে করা হয়েছে। আর যারা যারা সেই সময় এই জিনিসগুলো করেছে আজকে তাদের নামেই কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম এলিগেশন আসছে। কোটি কোটি টাকা তারা নাকি নয়সাৎ করে ফেলেছে, তারা দেশ থেকে বিদেশে নিয়ে চলে গিয়েছে, দেশের সম্পদ নষ্ট করে ফেলেছে প্রচুর, সেগুলো তো আছেই। তার সঙ্গে টাকা, বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলে বসেছে তারা, মানে তারাই সব এখন। আর এগুলো কিন্তু সাধারণ মানুষের আর সহ্য হচ্ছে না। একটা সময় তারা সহ্য করেছে, বিশেষ করে এই যে এনসিপি দল বাংলাদেশে, এই এনসিপিদের যে কি পরিস্থিতি হবে। এখনো তো শেখ হাসিনা দেশে প্রবেশ করলো না, যদি প্রবেশ করে তাহলে যে এদেরকে কোন গর্তের মধ্যে ঢোকাবে আর কোন গর্ত থেকে টেনে বার করবে সেটা কিন্তু বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের এই পরিস্থিতিতে একটা খুব ক্লিয়ার কাট মেসেজ কিন্তু আমার দিতে ইচ্ছা করছে বাংলাদেশের যে সমস্ত সমন্বয়ক যারা ছিল, বা একসময় যারা এই জুলাই বিপ্লবে বেশ বড় বড় মুখ হয়ে দাঁড়িয়েছিল, ভাই তোমরা সাবধানে থেকো আর নিজেদেরকে একটু শুধরানোর চেষ্টা করো, না হলে একটা সময় তোমাদেরকে ওই লুঙ্গি তলার বস্তুটা কেটে নিয়ে চলে আসবে ভাই, বুঝেছো? এমনিতেই তো যাই হোক, ওগুলো বলছি না ভাই। দেখুন, বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এটা কিন্তু আমরা অনেকদিন আগেই উপলব্ধি করতে পেরেছিলাম। আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতের বিভিন্ন মিডিয়াতে কিন্তু আমরা এই কথা বলেছি, বিশেষ করে আমরাও বলেছি যে বাংলাদেশের এই ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে। আগস্টে, জুলাই ঝামেলাটা হয়, আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসে। আজকে কিন্তু এক্স্যাক্টলি সেই জুন জুলাইয়ের সময় চলে এসেছে ভাই। এখনো 1 বছর কমপ্লিট হয়নি। 1 বছর হতে না হতেই দেশের মধ্যে কিন্তু পুরো একটা আলাদা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। দেশকে কিভাবে ধ্বংস করতে হয়, দেশকে কিভাবে নষ্ট করতে হয়, এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে গুটিয়ে নিয়েছেন বিগত তার জন্ম থেকে এই যে এতদিন পর্যন্ত 2024 সাল পর্যন্ত তিনি যা পেয়েছেন বাংলাদেশ থেকে, তার 100% ডবল করলে বাংলাদেশ থেকে তিনি এই 1 বছরের মধ্যে সেটা নিয়ে ফেলেছেন। অনেকে তো মুখ খুলেই বলছেন, অনেকে মুখ ফুটেই বলছেন যে উনি বোঝেন না, খুব একটা রাজনীতি তো বোঝেন না, তাই যেগুলো করছেন সমস্ত কিছু কিন্তু তিনি ওপেনেই করে ফেলছেন, সকলেই দেখতে পাচ্ছে। ভাই, দেখতে তো পাবেই। আপনি যদি এখন গাধাকে সাজিয়ে গুজিয়ে সিংহের পোশাক পরিয়ে যদি রাস্তায় দাঁড় করিয়ে দেন, তাহলে কি গাধা সিংহ হয়ে যাবে? তা নিশ্চয়ই হবে না। তার মুখ থেকে সেই গাধার ডাকই বেরোবে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে তাই। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে এর চাইতে বেশি কিছু আর বলার নেই। আপনাদেরকে কয়েকটা প্রতিবেদন দেখাবো, দেখবেন। প্রতিবেদনগুলো দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। তো চলুন প্রতিবেদনটা দেখাই, তারপর আপনাদের কাছে আবার ফিরে আসছি। বিএনপি নেতা ইশরাকের মেয়র হিসেবে দ্রুত শপথ পাঠ আর উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে নগর ভবনে আজও অবস্থান কর্মসূচি পালন করছে সমর্থকরা। এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি। এনসিপি উইক হওয়ার সঙ্গে সঙ্গে ইউনূস সাহেব উঠে বসছে, কারণ এনসিপি ছিল তার স্ট্রাইকিং ফোর্স। সরকার এখানে অতি চালাকি করতে যে সরকার কিন্তু ফেসে যাচ্ছে। এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব? মনে রাখবেন, সরকার চালানো আর সরকার নামানো এক জিনিস না। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নিলেও মাত্র 10 মাসের মাথায় আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, এই দুই উপদেষ্টার কারণে পতনের মুখে পড়েছেন তিনি। তাই তো দুই ছাত্র উপদেষ্টাকে কঠিন হুঁশিয়ারি দিচ্ছে আবার রাজনৈতিক নেতাকর্মীরা। আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি দুর্নীতি করে গিয়েছে, তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন।
দেশ চালাতে ব্যর্থ হওয়ায় নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেও লাভ হচ্ছে না। পরিশেষে আসিফ মাহমুদের পদত্যাগ দাবি নিয়ে আবারও রাজপথে নেমে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক সমর্থকরা। তারা বলছে, মেয়র হিসেবে ইশরাকের শপথ পাঠ না করানোর পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদই দায়ী। ইশরাক মেয়র হলে তো এনসিপিদের খাওয়া নাই, খাওয়া বন্ধ হয়ে যাবে। এনসিপির আরো অনেক নেতারাই আছে এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যাতে মেয়র হতে না পারে, শুধু আসিফ একা না, উনার আরো বিভিন্ন লোকজন আছে। উনি হচ্ছে ফোকাস করছে উনি, আর বাকিরা উনাকে ইন্ধন দিচ্ছে। আসলে ইন্ধন দিয়ে তো লাভ নাই। এই এনসিপি কোথায় চলে যাবে, এরকম হাজার হাজার আমরা দেখছি। কত এনসিপি তৈরি হয়েছে, কিন্তু এনসিপিরা এরকমও থাকবে না। তারা ওই ছাত্র জনতার আন্দোলনে তারা কয়েকদিন পরে দেখবেন তারা নিজেরাই চুল ছিঁড়াছিড়ি করবো, নিজেরাই মারামারি করবো। ইতিমধ্যে দেখছেন যে অনেক সমন্বয় কিন্তু পদত্যাগ করছে। গতকালকে আমি দেখেছি তাদেরও হবে, তারা যে কয়জন আছে উপদেষ্টা তাদের মধ্যেও হবে। শুধু ছাত্র উপদেষ্টাদের কারণেই নয়, ছাত্রদের নতুন দল এনসিপির কারণেও প্রভাব ফেলেছে ডক্টর ইউনূসের উপর। কারণ ছাত্রদের এই দলের সাথে এতপ্রতভাবে জড়িয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু বর্তমানে যখন সেই দলের নেতাকর্মীরা বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে, তার প্রভাবের কারণেই ডক্টর ইউনূস পতনের মুখে পড়েছে। নেতার কাছে নেত্রী যদি নিরাপদ না হয়, তাহলে তার কাছে দেশ কেমন নিরাপদ? দর্শকতে যে বড় বড় কথা বলে, আমাদের কোনো কিছু একদম রূপকথার গল্প সাজায়, সেই গল্পগুলো বলে আর নিজেরা রাতে অনৈতিক কাজ করে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও একের পর এক উপদেষ্টাদের বিতর্কিত মন্তব্যের কারণে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সেসব বিষয় নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসা যাক। সরকার এখানে অতি চালাকি করতে যে সরকার কিন্তু ফেসে যাচ্ছে। কিভাবে সরকার ভাবছে এখানে যে আমাকে এখন আমি ইশরাককে এটা দেই, তাহলে আই লুজ মাই কমান্ড কন্ট্রোল। মূল কাহিনীটা হচ্ছে ইশরাককে এটা ছেড়ে দেওয়া মানে ঢাকা দক্ষিণে এই সরকার তার নিয়ন্ত্রণ হবে। এটা সরকারের ধারণা, এটা আমরা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা শুনতে বুঝতে পারি। তো এটা এখন সরকার এটা করতে যে কোথায় ফেসে যাচ্ছে, বাংলাদেশের জনগণ এই যখন যে 12 জন ইলেকশন, আমি এখন ইলেকশন ডেট তফসিল সবকিছু ঘোষণা করা হোক, আপনি সাথে দেখবেন প্রশাসনের 80% ভোট মারবে মুহূর্তের মধ্যে। ইট ইজ দেয়ার ডিসক্রিপশন, দেয়ার ডিসিশন। সে হারলি অ্যাপিল করতে হবে, নট নেসেসারিলি। এখানে কেন সরকারের তরফ থেকে এমন একটা স্ট্যান্ড নেওয়া হলো যেন এটি ব্যক্তি ইশরাকের সঙ্গে সরকারের একটা দ্বন্দ্ব? এটা হওয়ার কথা না তো। যেই হোক, এখন তো সরকার এবং ইশরাকের মধ্যে একটি জায়গা রয়েছে, সেখানে আসলে এই বসাটা মাননীয় মেয়র হিসেবে একদম এটি আপনি দেখছেন এই বিষয়টি। এটা আমি এখন পরিষ্কারভাবে এটাই বলবো যে যেহেতু নির্বাচন কমিশনের গেজেট প্রকাশিত হয়ে গেছে, তার মানে কিন্তু তিনি এখন টেকনিক্যালি হি ইজ দি মেয়র। শপথ এখন তাকে যদি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে না পড়ে, অর্থাৎ সরকারের এক ধরনের অনিচ্ছা বা অনীহা থাকে, সেটা তো ন্যায্য নয়। কারণ আপনি সুপ্রিম কোর্টের আদেশ দেখেন, আপনি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখেন, তারপরে তো আসলে সরকারের আলাদা কোনো সিদ্ধান্ত সরকারের খুবই ম্যাল ইন্টেনশনকে ইন্ডিকেট করে, which is not very fair। একদিকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি যখন সংকট সমাধানের উপায় খুঁজছে, তখন দেশে প্রধান উপদেষ্টার অধীনস্থ উপদেষ্টার সঙ্গে বিএনপির এক ধরনের বিরোধ চরমে উঠে গেছে। বলছি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে এবং ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইস্যুতে নাটকটা এবার আরও বেশি জমে উঠেছে। গতকালকে আমরা দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনকে মিটিং করতে দেখেছি, সেই মিটিং নিয়ে প্রচুর সমালোচনা হতেও দেখেছি। এরপর আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা বার্তা, এবং সেই বার্তায় তিনি পরিষ্কার করতে চাইলেন ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র হওয়ার আর কোনো সুযোগ নেই। কি বলতে চাইলেন তিনি? পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? বিএনপি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সংকট সমাধানের পথ খুঁজছে, তখন সংকটকে আরও বেশি ঘনীভূত হচ্ছে। সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবে। নানা দিকে বিতর্ক তৈরি হয়েছে। ইশরাক হোসেন বলেছেন যে এটা জনতার দাবি, জনতার মেয়র। সেই ঘটনা শেষ হতে না হতেই গতকালকে আমরা দেখেছি, গতকালকেই রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটি বিবৃতি দিয়েছেন, সংবাদ মাধ্যমে কথা বলেছেন, এবং সেখানে ইশরাক হোসেনের মেয়র হওয়ার ব্যাপারটা নাকচ করে দিয়েছেন। তো বন্ধুরা দেখলেন তো, এই পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে। আর এখানে দেখছেন তো সকলে একই কথা বলছে যে এই উপদেষ্টাদেরকে ভাগাও। বিশেষ করে মুখ ফুটে বলতে পারছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে, কিন্তু আগামী 2-1 মাসের মধ্যে এই ইউনূসকে তাড়াবে এইভাবেই, যেমনকি শেখ হাসিনাকে যেভাবে তাড়ানো হলো এক্স্যাক্টলি সেইভাবে তাড়ানো হবে। তারপর আবার বাংলাদেশে কি হবে, এরকম চলতে থাকবে। এই বাংলাদেশ আর স্টেবল হবে না এরপর থেকে। আমরা কিন্তু 1 বছর আগেই বলে দিয়েছি বাংলাদেশ পাকিস্তানের মতো হয়ে গিয়েছে। এইবার বাংলাদেশের এই কোনো সরকার তার 5 ইয়ার বা 10 ইয়ার 6 ইয়ার যে একটা টাইম পিরিয়ড একটা সরকার রাজনীতিতে ইলেক্টেড হওয়ার পর তার যে একটা সময়কাল, সেই সময়কাল তারা ক্রস করতে পারবে না, কারণ পরিস্থিতি এখন এরকমই হয়ে গিয়েছে। আজকে দেখুন, এতদিন বাংলাদেশের যে সমস্ত বয়স্করা এবং অনেক যারা শেখ হাসিনার যারা সমর্থক যারা ছিলেন, তারা কিন্তু চুপ করেছিলেন। এখন আস্তে আস্তে একটু হলেও মাথা চাড়া দিয়ে উঠছেন। কারণটা কি? কারণ হচ্ছে সহ্য একটা লিমিট পর্যন্ত থাকে, ধৈর্য ক্ষমতা, তাই না? বাংলাদেশে শেখ হাসিনা যারা সমর্থক ছিলেন তারা কিন্তু একটা লিমিট পর্যন্ত ধৈর্য ধরেছিল। এখন কিন্তু আর সেই ধৈর্যটা তাদের নেই, তারা হারিয়ে ফেলেছে। এখন তারা কন্টিনিউয়াসলি কি বলছে, বাংলাদেশ ছাড়ো ভাই তোমরা, বাংলাদেশে আবার সেই শেখ হাসিনাকে নিয়ে আসতে হবে। আমি বেশ কয়েকটা ভিডিও দেখছিলাম, কি বলছে যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের কাছে গিয়ে, এমনি নর্মালি ব্লগার যারা ছিল তারা গিয়ে বলছে যে আপনি এদের মধ্যে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী। তো তার মধ্যে কয়েকজনের নাম দেওয়া রয়েছে, আমি অত নাম বলছি না, তবে সেখানে অনেকেই দেখে বলছে এর মধ্যে শেখ হাসিনা কোথায়। তো বুঝলেন তো, মানে ক্লিয়ার কাট ওপেন ক্যামেরার সামনেই তারা বলে দিয়ে, এতদিন কিন্তু এই জিনিসটা বলতো না, সবে শুরু হয়েছে।
হ্যাঁ, এই জিনিসটা আরো বাড়বে, আর বাড়তে বাড়তে একটা সময় দেখবেন যে বাংলাদেশ আবার সেই শেখ হাসিনাকে চাইছে। কারণ এখন বাংলাদেশের যে পরিস্থিতি করে ফেলেছে এই ইউনূস আসার পর থেকে, আর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ মানে বাংলাদেশের অর্থনীতিও খারাপ হবে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। প্রত্যেকটা বাংলাদেশের যে রাজনীতিবিদ যারা রয়েছে তারা এটা বলবে যে ভারতের সঙ্গে তোমরা সম্পর্ক খারাপ করতে পারো, ঠিক আছে, কিন্তু বিজনেস তোমাকে বন্ধ করলে হবে না। ভারতের সঙ্গে যে বিজনেস বন্ধ করেছে সেটাই হয়েছে ওদের সবচাইতে বড় ধাক্কা। মানে ভারত আমাদের স্থলপথ দিয়ে কোনো প্রোডাক্ট বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে না, এটা বুঝতে পারছেন। তাতে বাংলাদেশিদের এই ছোট্ট একটা দেশের উপর কতটা আঘাত সেটা আপনারা বুঝতে পারছেন। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আপনাদেরকে দেখালাম। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছে দেবেন। বিশেষ করে বাংলাদেশের জন্য যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, সেখানে অবশ্যই পাঠাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।